মধুমতি নামে এক বন ছিল। সেই বনে অনেক পশু পাখির বসবাস ছিল। সবুজ শ্যামল সেই বনে বাঘ, সিংহ ও শিয়ালের মতো ভয়ঙ্কর কোনো পশু পাখিরা ছিল না। তাই সেখানকার পশু পাখিরা অনেক সুখে শান্তিতে বাস করছিল। সে বনের সবচেয়ে বুদ্ধিমান পুরনো প্রাণী ছিল বক। বক এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই সবাই তাকে অনেক সম্মান করে। বনের প্রাণীদের মধ্যে যদি কারো ঝগড়া হয়ে যায়, তার সমাধানও বক করে দেয়। এমনই একদিনের কথা। বক মামা, শোনো, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি। তুমি এর একটা সঠিক বিচার করবে, নইলে কিন্তু আমি তোমার উপর ভীষণ মন খারাপ করব। ঠিক আছে রে বাবা, বল দেখি তোদের কি বিচার করতে হবে। আমার গুহাটা রেখে আমি কয়েকদিনের জন্য মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এসে দেখি এই খরগোশটা আমার গুহাটা দখল করে নিয়েছে। এখন আমাকে বলছে এই গুহাটা নাকি ওর। এখন তুমি বলো তো, আমি এখন কোথায় থাকবো? এই যে খরগোশ, শুনছো? তুমি কিন্তু একদম আজে বাজে কথা বলবে না। ওই গুহাটা আমি ফাঁকা পেয়েছি, তাই ওই গুহাটা আমার। আমি কিছুতেই ওই গুহাতে কাউকে থাকতে দিব না, এই আমি বলে দিলাম। ওরে থাম রে থাম, সামান্য একটা গুহা নিয়ে যখন তোদের দুজনের মধ্যে এত ঝগড়া হচ্ছে, তাহলে আজ থেকে ওই গুহাটা তোদের দুজনেরই। আজ থেকে তোরা দুজনেই ওই গুহাতে থাকবি, কিন্তু তোদের একসাথে থাকতে হলে তো তোদের বিয়ে করে থাকতে হবে। তোদের যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমি তোদের বিয়ে দিয়ে দিচ্ছি। এ নিয়ে কিন্তু তোরা আর কোনো কথা বলতে পারবি না, এই আমি বলে দিলাম। এই তোরা কে কোথায় আছিস? তোরা খরগোশ আর খরগোশের বিয়ের ব্যবস্থা কর। কারণ খরগোশীও খরগোশকে পছন্দ করত, এজন্য সেটা খরগোশের গুহা জানা সত্ত্বেও ইচ্ছে করে তারা গুহাতে চলে আসে। খরগোশকে বিয়ে করব শুনে খরগোশ অনেক খুশি হয়। এরপর খরগোশ আর খরগোশের বিয়ে হয়ে যায়, আর তারা সেই গুহাতে বেশ আনন্দ করে থাকতে লাগে। এভাবে হাসি আনন্দে ওই বনের সকলের দিন বেশ সুখেই কাটছিল। একদিন একটা বজ্জাত বিড়াল সে জঙ্গলে চলে আসলো, আর গাছের আড়াল থেকে সে দেখলো বেশ কিছু হরিণ, ছাগল আর বন্য পশু পাখিরা নদীতে পানি খাচ্ছে। ওরে বাবা, এ আবার আমি কি দেখছি? এই বনে এত মোটা তাজা শিকারের খোঁজ পেয়েছি জানলে তো সিংহ ভাগ্নে অনেক খুশি হয়ে যাবে। এই জঙ্গলে তো শিকারের কোনো অভাব নেই দেখছি। সিংহ ভাগ্নেকে যদি একবারই জঙ্গলে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কয়েক মাস আর শিকারের অন্য কোনো চিন্তা করতে হবে না। না, আর দেরি করা যাবে না, এক্ষুনি গিয়ে সিংহ ভাগ্নেকে খবর দিতে হবে। এরপর সে বিড়ালটি পাশের জঙ্গলে যায় আর তার ভাগ্নে সিংহকে সবটা খুলে বলে। কি বলছো কি মাসি? তুমি নিজের চোখে দেখেছো পাশের বনে এত শিকার আছে? তাহলে তো আজই ওই বনে যেতে হয়। এই বনে তো আর থেকে লাভ নেই, বনটা তো একেবারে পুরো ফাঁকা করে ফেলেছি। বনের সবাইকে খেয়ে যে আমি সাবার করে দিয়েছি। তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নেই। চলো মাসি, আমরা আজই ওই বনে চলে যাই। হ্যাঁ ভাগ্নে, তাই চলো। দেখেছিস তো তোর মাসির চোখ কত তীক্ষ্ণ। তোর মাসি কোথাও শিকারের খোঁজ করতে বেরিয়েছে, আর কোনো শিকারের সন্ধান নিয়ে আসেনি। তা কি কখনো হয়েছে নাকি বলতো? হ্যাঁ মাসি, তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। এই জন্যই তো আমি তোমাকে এত বিশ্বাস করি। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে চলে যায়, আর আড়াল থেকে দেখতে পায় কিছু হরিণ, ছাগল আর অন্যান্য পশু পাখিরা মনের সুখে নদীতে পানি খাচ্ছে। সিংহ আর এক মুহূর্ত দেরি না করে তাদের উপর আক্রমণ করে বসে। এতে করে বেশ কিছু ছাগল এবং হরিণ নিহত হয়ে মাটিতে পড়ে যায়, আর বাকিরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এসো মাসি, এসো, একসাথে ভুরিভোজ করি। এরপর সিংহ আর বিড়াল মিলে একটা হরিণকে শিকার করে খেতে থাকে। ওই একটা হরিণ খেয়েই তাদের পেট ভরে যায়, আর বাকি মরা পশুগুলোকে তারা সেখানে ফেলে রেখে চলে যায়। পরদিন সিংহ আর বিড়াল শিকারের খোঁজে বের হয়, আর দেখে বেশ কিছু ছাগল এক জায়গায় লুকিয়ে আছে। সিংহ আর এক মুহূর্ত দেরি না করে সে ছাগলগুলোর উপর আক্রমণ করে। এতে করে বেশ কিছু ছাগল নিহত হয়, আর বাকি ছাগলগুলো সেখান থেকে পালিয়ে যায়। সিংহ শিকার করা ছাগলগুলোর মধ্যে থেকে একটি ছাগল নিজে খায় এবং তার মাসিকেও খেতে দেয়, আর বাকি ছাগলগুলো সেখানেই ফেলে রেখে চলে যায়। পরের দিন বনের পশু পাখিরা মিলে একটা সভার আয়োজন করে। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। ওই সিংহ আমাদের বন্ধুদের মেরে ফেলেছে। ওই সিংহকে তো আমরা ছাড়তে পারি না। শুধু কি আর মেরে ফেলেছে, ওরা তো অকারণে পশু পাখিগুলোকে মারলো, তার উপর আবার ঠিক মতো শিকারগুলো খেলো না।
অনেকগুলো পশু পাখি মারে এবং তাদের মধ্যে থেকে এক দুজনকে খেয়ে বাকি পশুগুলোকে ফেলে রেখে চলে যায়। কত বড় বদমাইশ সিংহ সে! ওই ব্যাটাকে তো সাহায্য করতেই হবে। ঠিক তখনই সেখানে বক এসে উপস্থিত হয়। ওই তো বক মামা চলে এসেছে, এবার আমাদের আর কোনো চিন্তা নেই। বক মামা নিশ্চয়ই আমাদেরকে ওই সিংহের হাত থেকে রক্ষা করবে। কি গো বক মামা, তুমি কি আমাদের সিংহের হাত থেকে বাঁচাবে না? আরে দাঁড়া ভাগ্নে দাঁড়া, এত অস্থির হোস না তো। বিপদের সময় অস্থির না হয়ে ধৈর্য ধরতে হয়। তবে ওই সিংহকে সাহায্য করতেই হবে। তার জন্য আমাকে একটা তো উপায় বের করতে হবে, কিন্তু কি করা যায় সেটাই আমি ভাবছি। মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন সবাই, অনেকদিন আগে একটা শিকারী আমাদের বনে এসেছিল পশু শিকার করতে। তখন সে তার আত্মরক্ষার জন্য একটা তলোয়ার এনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই শিকারীটা বাঘ মামার পেটে চলে যায়, আর তার তরোয়ালটা আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। এবার ওই তলোয়ারটা দিয়েই আমরা ওই দুষ্ট সিংহকে সাহায্য করব, আর এই কাজটা করবে বানর। এটা আমি কি বলছো বাবা? আমি কিনা সিংহের সাথে লড়াই করব? এটা তো ইম্পসিবল বাবা। আরে ভাগ্নে, তোমাকে তো লড়াই করতে হবে না, তোমাকে শুধু বুদ্ধি করে ওর ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করতে হবে। তাছাড়া সিংহ তো আর তোমাকে আক্রমণ করতে পারবে না, কারণ তুমি এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যেতে পারো, যে কাজ তুমি ছাড়া বনের আর কোনো প্রাণী করতে পারে না। এভাবে বকটি বনের পশু পাখিদের সাথে আলোচনায় ব্যস্ত ছিল, আর এদিকে সিংহ আর বিড়াল পুরো বনে ঘুরে ঘুরে শিকার করছিল। কি ব্যাপার কি বলো তো বাসি? আজকে তো পুরো বনটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। বনের সবাই বোধহয় আমার ভয়ে পালিয়ে আছে নাকি? পালিয়ে আর কদিনই বা থাকবে? একদিন না একদিন তো ওদের খাবারের খোঁজে বের হতেই হবে, তখনই সবাই আমার পেটে যাবে। আজ শরীরটা খুব ক্লান্ত লাগছে মাসি, চলো মাসি আমরা ওই গাছতলাতে গিয়ে একটু বিশ্রাম নেই। এরপর সিংহ আর বিড়াল গাছতলায় যায়। তারা দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর বানর সেখানে চলে আসে। ঘুমন্ত সিংহ আর বিড়ালকে দেখে বানর বলে, হারাম জাদারা, তোরা বনের সকলের ঘুম নষ্ট করে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? তারা বেটা, তোদের ঘুম আমি বের করছি। এই বলে বানর তলোয়ার দিয়ে তার মাথাটাও কেটে ফেলে। তখনই সেখানে বনের অন্য সব পশু পাখিরা চলে আসে। যাক বাবা, অবশেষে আমরা তাহলে আমাদের শত্রুকে পরাজিত করতে পেরেছি। বজ্জাত সিংহ আর বিড়াল মারা যাওয়াতে বনের সব পশু পাখিরা খুশিতে লাফালাফি করতে থাকে। এরপর থেকে সবাই সে বনে আবারও হাসি খুশিতে জীবন যাপন করতে থাকে। ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল। ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই ওই বনে এক মিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয়। আরে নানার বেটা মামু, এতদিন পর তোমার সাথে আমার দেখা। তা নানার বেটা মামু, তোমার এই চকরা বকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন? কাকে মার্ডার করে এলে, নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছো? আর তোর এই বদ অভ্যাসটা গেল না রে। এত কথা কেন বলিস তুই? মার্ডার করতে পারি আর কোথায়, নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি। আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার 2 বাচ্চাকে নিয়ে বাস করে, তাদের খেতে গিয়ে তাদের মালিকের হাতের রাম ধোলাই খেয়ে এসেছি। তা তোর খবর কি? এ বনে কি শিকার আছে? আরে মামু, এ বনে তো শিকারের কোনো অভাব নেই, কিন্তু ধরা অনেক কঠিন। মামু, পাশে এক হাঁসের ফ্যামিলি বাস করে, কিন্তু ওই হাসি মহা চালাক। অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি। এক কাজ করো, ওকে পরে দেখে নিব। তুমি যদি আমাকে এ বনের পশুদের খোঁজ এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব। তুমিও খেতে পারবে আর আমিও খাবো। কি বলো, পারবে তো খোঁজ দিতে? আমি আবার বেশি হাঁটতে পারি না, আমার আবার বাতের ব্যথা, তাই তোমাকে বললাম আর কি। আরে এটা কোনো ব্যাপার হলো? আমি আজ থেকেই বেরিয়ে পড়বো। কিন্তু ভাগ্নে, এখন যে বড্ড খিদে পেয়েছে, তোর কাছে কোনো শিকার থাকলে দে না, একটু খেয়ে নেই। ওই যে শুরু হয়ে গেছে, যেই না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। মামু, আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি,
ওটাকেই খেতে পারো। আহ, থু, আরে না না, আমি সাপ টাপ খাই না। আমার কোনো খিদে পাইনি ভাগ্নে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে। তাহলে ভাগ্নে, এখন আমি চলি। শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি? এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায়। আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে। একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল। হরিণকে দেখে বাঘ বলে, আরে বাহ, এত সুন্দর হরিণ! ছোট ছোট পেঁপড়ের মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না। এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে 2 দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে। মিসকের তো আবার অনেক বুদ্ধি, বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে। বেটা হরিণ, তোকে আজ আমি খেয়েছি। এই বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে। মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায়। আরে হরিণ বোন, তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না। আমরা তোমাকে ধরতে আসিনি, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই তার নামে শ্রাদ্ধ করব। তোমাকে দাওয়াত রইল হরিণ বোন। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস? ওই বাঘের তো বিয়েই হয়নি, বউ আবার এলো কোথা থেকে? আরে হরিণ বোন, তোমার পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে। মামু ধরো। হরিণ যেই না তার পায়ের দিকে তাকায়, অমনি বাঘ আর মিচকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে। আর এসব হাসি তার 2 ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে। হাসি তখন দ্রুত তার ছানাদের নিয়ে তার আস্তানায় চলে যায়। আর ছানাদের বলে, শোনো শোনো ছানারা শোনো, এই মিচকে শিয়াল আমাদের উপর অনেক দিন থেকে নজর রেখেছে। এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। শোনো শোনো, আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি। তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা 2 বোন একদম গুহা থেকে বের হব না। কিন্তু মামুনি, ওই শিয়াল আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো। তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও, তাই তুমিও সাবধানে থেকো মামুনি। এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায়। পরের দিন সন্ধ্যাবেলা মিচকে হাসির গুহার সামনে চলে আসে। ও হাসি, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও হাসি, ওরে হাসি, কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো? তোকে কি কোনোদিনও আমার পেটের ভিতর ভরাতে পারবো না? সুইট হাসি আমার, চারিদিকে তো বেশ অন্ধকার, লুকিয়ে একটু হাসিকে দেখে আসি। বলা তো যায় না, খাওয়ার চান্সটা পেতেও পারি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি হাসির গুহায় প্রবেশ করে। হাসি তার 2 ছানাকে নিয়ে ঘুমিয়েছিল। হাসির পাশে একটা কলসি রাখা ছিল। হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায়, আর তখনই হাসির ঘুম ভেঙে যায়। কে কে? আরে আরে, এই তো দেখছি মিচকে, তুই কি না আবারও এসেছিস আমার এখানে? ছানারা, ধারালো ছুরিটা নিয়ে আয় তো। আজ তো এর লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো। তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি, আর দেব না। তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না। হাসির মুখে এমন কথা শুনে মিচকে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসির 2 ছানা তার মাকে বলে, মাম্মুনি, ও মাম্মুনি,
আমরা তো অনেকদিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না। মামুনি, চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিন্তু সোনামণিরা, তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে। কিন্তু এই সময় তো নদীতে অনেক পানি, আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে। এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো? মামুনি, তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না। কুমির তো আমাদের বন্ধু হয়। তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে। হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না, তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পাড়ে যায়। আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল। মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে, আরে বাহ, আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে। আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে। এই বলে মিচকে শিয়াল তাদের সামনে যায়। হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার মিচকে, তুই কেনা আবারও এসেছিস আমার ছানাদের খেতে? আরে না না হাসি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমাকে বিশ্বাস করতে পারো। হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না। আরে হাসি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। এক কাজ করো, তুমি একাই চলে যাও, আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি। যাও, তুমি আগে চলে যাও। মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে, আর যেই না নদীর মাঝপথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে, ইহিহিহিহি, ওরে বোকা হাসি, তুই সত্যি অনেক বোকা। এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে? আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে। এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো। এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে। শয়তান মিচকে, তুই আমার ছানাদের খেয়েছিস? তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব? তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে, এই আমি বলে দিলাম। এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায়। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায়, আর হাসিও তাকে গুহাতে দেখতে পায়। তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায়। মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝলসে যায়, আর সে মারা যায়। তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে।